2014 সাল অজিত দোভাল ভারতের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি একটা কথা বলছিলেন। সেটা হচ্ছে ভারতে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির সাথে যারা জড়িত তাদের অধিকাংশই হচ্ছে হিন্দু ধর্মের। অথচ ভারতে কখনো একটা বোম ব্লাস্ট হলে বা জঙ্গি হামলা হলে সর্বপ্রথম সারা বিশ্বের লোক মুসলমানদের উপর আঙ্গুল তুলে। এটা কি আসলে হিন্দুদের দোষ নাকি মুসলমানদের দোষ? এটা মূলত মুসলমানদেরই দোষ। কারণ মুসলমানরা গত 30 বছর থেকে সারা বিশ্বে নিজেদের কর্মকাণ্ডে এমন একটা অবস্থা তৈরি করছে যে আজকে আমি নিজে অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি দু একটা দেশ গিয়েছি, সেখানে ইমিগ্রেশন পাস করতে গেলে যখনই দেখে নাম মুসলমান তখনই একটু এক্সট্রা চেক করে। অনেক ভদ্র দেশেও এটা হয়। কারণ কেন? একটা সারা বিশ্বে আমরা একটা আতঙ্ক তৈরি করছি মুসলমান হিসাবে। এর দায় সম্পূর্ণই আমাদের। আজকে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে, অথচ সারা বিশ্বের যারা পরাশক্তি বা বিশ্বের প্রথম সারির মিডিয়া, সেখানে আপনি পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধের তেমন একটা গুরুত্ব পাবেন না। কারণ কেন? দুটো মুসলিম দেশ যুদ্ধ করতেছে, যার একটা হচ্ছে সম্পূর্ণ জঙ্গিদের দখলে, আরেকটা হচ্ছে আংশিক জঙ্গিদের দখলে। আফগানিস্তান তো একটা সম্পূর্ণ জঙ্গি মৌলবাদীদের অধীনে একটা দেশ, আর পাকিস্তানের হচ্ছে একটা জঙ্গি সেন্ট্রিক বা মৌলবাদ সেন্ট্রিক একটা দেশ। পৃথিবীর যে কোনোখানে যে কোনো বড় জঙ্গি হামলায় দেখবেন কোনো না কোনোভাবে ওটা সূত্র টানলে হয় আফগানিস্তান অথবা পাকিস্তানের নাম চলে আসে। এটা দীর্ঘদিন থেকে চলে আসতেছে। কিন্তু এতে লাভটা কী হচ্ছে? আমাদের মতন অন্য মুসলিম দেশের মানুষগুলা এটার জন্য সাফার করতে হচ্ছে। সারা বিশ্বের মুসলমানদেরকে সাফার করতে হচ্ছে। আজকে পাকিস্তান এবং আফগানিস্তান যে যুদ্ধটা হচ্ছে, গত 2 দিন থেকে শুরু হয়েছে, এইটার সূত্রপাত কিন্তু অনেক আগের। সেই 1893 সালে থেকেই এই অঞ্চলটাতে গণ্ডগোল। এই ডুরাইন লাইন একটা আছে, যে সীমান্তটাকে বলে ডুরাইন লাইন। 1893 সালে ব্রিটিশরা এটা হচ্ছে ওই অঞ্চলে যে সীমান্ত নির্ধারণ করে। এতে হয় কি, ওই অঞ্চলে যে পশতুন জাতিগোষ্ঠী আছে তাদেরকে একদম মাঝ বরাবর 2 ভাগে বিভক্ত করে 2 দেশে ভাগ করে দিয়ে দেওয়া হয়। তখন থেকে কিন্তু পশতুনরা নিজেদের একটা রাষ্ট্র হিসাবে দাবি করে আসতেছে এবং আন্দোলন করে আসতেছে। সেখান থেকেই কিন্তু সূত্রপাত, যেটা আজকে এখানে আসছে। আরেকটা বড় কারণ হচ্ছে ভারত ফ্যাক্ট। ভারত ফ্যাক্ট কেন এই যুদ্ধের মধ্যে? সেটা হচ্ছে ভারত, আমি ষড়যন্ত্র তত্ত্বে না যাই, আমি সহজ বিজনেস টার্মে যাই। সেটা হচ্ছে ভারত তাদের সরাসরি রাশিয়া হয়ে ইউরোপে যোগাযোগের সহজ রাস্তা হচ্ছে যদি আফগানিস্তানে তাদের একটা ভালো অবস্থান থাকে। সেই জন্য ভারত কিন্তু সবসময় চেষ্টা করে আফগানিস্তানে নিজেদের অবস্থান তৈরি করার জন্য, এবং ওখান থেকে রাশিয়া হয়ে একটা ওরা রুট তৈরি করার চিন্তা করে সবসময়। এছাড়া একটা স্ট্র্যাটেজিক ব্যাপার আছে, সামরিক বিষয় আছে। যদি আফগানিস্তানে একটা ভালো অবস্থান হয়, তাহলে পাকিস্তানের 2 পাশে তাদের একটা ফ্রন্ট তৈরি করা যায়। এই অর্থে কিন্তু ভারত সবসময় চেষ্টা করে। আর রিসেন্টলি যে ভারতের বিজেপি সরকার, তারাও কিন্তু চাচ্ছে যে আফগানিস্তানকে দিয়ে পাকিস্তানকে একটু ঘায়েল করতে পারলে, একটু দুর্বল করতে পারলে, বা পাকিস্তানের সেনাবাহিনীকে ওই পশতুন অঞ্চলে ডুরাইন লাইন, যেটা হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত, ওইখানে এঙ্গেজ যদি রাখা যায়, তাহলে এদিকে কাশ্মীরে অনেক দুর্বলতা তৈরি হবে। এটা ভারত তার স্বার্থ দেখতেই পারে। পাকিস্তানও তার স্বার্থ দেখে, কিন্তু আবার কখনোই চায় না যে আফগানিস্তানে ভারতের কোনো মানে স্টেক তৈরি হোক। এটা আবার পাকিস্তান তার স্বার্থে দেখে। আর মাঝখান দিয়ে হয় কি, আফগানিস্তান। এই আফগানিস্তান দেশটা, আমি প্রথমে কেন বললাম যে মুসলমানদের আমাদের সমস্যা, যে অজিত দোভাল এত বড় স্বীকৃতি দেওয়ার পরেও কেন মুসলমানদের দিকে সবচেয়ে বেশি আঙ্গুল উঠে? আমরা মুসলমানরা না, মানে এইটা হচ্ছে আমাদের একটা সমস্যা সম্ভবত। আমি 30 বছরে যা দেখে আসছি, সেটা হচ্ছে খুব দ্রুত আমরা বিক্রি হয়ে যাই। দেখেন, যখন রাশিয়া আফগানিস্তান দখল করতে আসলো, তখন কিন্তু আফগানিস্তানের অভ্যন্তরে একটা বড় অংশ রাশিয়ার কাছে বিক্রি হয়ে যায়, মাথা বিক্রি করে দেয়, করে নিজ দেশের সাথে বেইমানি করে রাশিয়াতে হামলা চালানোর সুযোগ করে দেয়। এই আফগানিস্তানের আবার মুসলমানরা কয়দিন পরে এই পাকিস্তান থেকে সহযোগিতা নিয়ে আমেরিকার মাধ্যমে রাশিয়াকে তাড়ায়, আবার
খুব ভালো সম্পর্ক হয়ে যায় আমেরিকার সাথে। আবার কয়দিন পরে এই আমেরিকাকে তাড়ানোর জন্য এই আমেরিকার ভিতরে যায় বোম ব্লাস্ট করে, ইউরোপের ভিতরে যায় বোম ব্লাস্ট করে, এং করে আবার কিন্তু আমেরিকাকে নিয়ে আসে, এই আমেরিকার সঙ্গে যুদ্ধ করতেছে আজকে এতদিন করে। তারপরে আমেরিকা অবশ্য চলে গেল, কারণ এখানে ওয়েস্টেজ অফ মানি, ওয়েস্টেজ অফ লাইফ, ওয়েস্টেজ অফ মানি, এই হিসাবে চলে গেল। আবার দেখেন এই যে পাকিস্তান, এই পাকিস্তানের যে মুসলমান একটা দেশ, তারা আফগানিস্তানের দুই পক্ষকে সহযোগিতা করে, আমেরিকার বিরুদ্ধের অংশকেও সহযোগিতা করে, আমেরিকার পক্ষের অংশকেও আমেরিকাকেও সাহায্য করে, মানে হচ্ছে ডাবল গেম খেলে। এরাও কিন্তু মুসলমান। তো এই অর্থের কাছে নিজের দেশকে বিক্রি করা, এই ক্ষেত্রে কিন্তু মুসলমানরা সবচেয়ে এগিয়ে, এটা প্রমাণিত। এখন আপনি যদি 100টা ঘটনাটা নেন, তো 100টা ঘটনাই দেখবেন বিষয়টা এরকমই হয়েছে। এমনকি আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে দেখেন যে আমার নিজের দেশের নাগরিক, আমার নিজের দেশের ভিতরে পাকিস্তানি হানাদারের পক্ষ নিচ্ছে, তিনিও মুসলমান। কেন? লুটপাটের জন্য। কেন? ধর্ষণের জন্য। কেন? জমি দখলের জন্য। তাহলে কি দায় নেবেন না? দায় তো নিতে হবে। আমি রাশেদ আলম, আমি আমার ফেসবুকে যখন চেষ্টা করি সত্য বলার সবসময়, এবং চেষ্টা করি যখন একটা দলের সমালোচনা করতে, ধরেন আওয়ামী লীগের সমালোচনা করতেছি, আমার নাম যেহেতু রাশেদ আলম, সহজে আমাকে ট্যাগ দেয়, এই তুমি মৌলবাদী। বিএনপির সমালোচনা করতেছি, সহজেই ট্যাগ দেয় তুমি মৌলবাদী। ইভেন আমি ভারতের সমালোচনা করতেছি, আমাকে ট্যাগ দেয় মৌলবাদী। আমার কথাটা যৌক্তিক কি অযৌক্তিক এটা দেখে না, ট্যাগ দেয় মৌলবাদী। আমাকে যে ট্যাগ মৌলবাদী দিচ্ছে কারণ হচ্ছে আমার নাম রাশেদ আলম, এইটা ছাড়া তার কাছে আর অন্য কোনো প্রমাণ নেই। তা আমাকেও তো ফেস করতে হচ্ছে এটার জন্য। কোথায় কি গণ্ডগোল হচ্ছে সেখানে ব্যক্তি পর্যায়ে এসে একটা মুসলমানকেও কিন্তু এই সাফারটা করতে হচ্ছে। আজকে কি হচ্ছে? আজকে আফগানিস্তান ভারতের উস্কানিতে, ভারত থেকে সামান্য কিছু টাকা পাইছে হয়তো, পেয়ে তারপরে কিন্তু এই পাকিস্তানের সঙ্গে ঠেলাঠেলি শুরু করছে। আবার পাকিস্তান কি করতেছে? পাকিস্তান আমেরিকা থেকে টাকা পেয়ে আফগানিস্তানের যে ওদের মূল বিমানবন্দরটা আছে সেটা যাতে একটু দখল করে আমেরিকাকে নিয়ে দেওয়া যায়, সেজন্য তারাও আবার এখানে যা বোম ব্লাস্ট করতেছে। তা আলটিমেটলি কি আমরা মুসলমানরা বিক্রি হইলাম না? আমরা খুব সহজে সস্তায় বিক্রি হই না, নিজের দেশকে বিক্রি করে দিই, নিজের দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দিই, নিজের দেশের নাগরিকদেরকে হত্যা করি। তাহলে আমাদের দিকে আঙ্গুল তুলবে না বিশ্ব, তা কার দিকে তুলবে? আপনারাই বলেন। এই পশতুন অঞ্চলে আরেকটা বড় সমস্যা হচ্ছে কি, টিটিপি, তেহরিকে তালিবান পাকিস্তান। এই যে পশতুন যারা আছে, তারা যে নিজের দেশ তৈরি করতে চায়, তাদের কিন্তু একটা সশস্ত্র সংগঠন আছে। তারা কিন্তু আফগানিস্তানে তাদের সশস্ত্র গোষ্ঠীটা থাকে, বিদ্রোহী গোষ্ঠীটা। তারা আফগানিস্তান থেকে বিভিন্ন বোমা টোমা বানায় নিয়ে আসে, অস্ত্র নিয়ে আসে, এসে কিন্তু পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বোম ব্লাস্ট করে। পাকিস্তানের সেনাবাহিনীর অনেক সদস্যকে মারছে, এখন পর্যন্ত কয়েক হাজার মরছে মনে হয় গত 10 বছরে। আর হচ্ছে সাধারণ জনগণ তো কত মরছে তার হিসাব নেই। এই টিটিপিকে কিন্তু পাকিস্তান তার সার্বভৌমত্বের কারণেই দমন করতে চায়, যাকে আবার আফগানিস্তান এবং ইন্ডিয়া সহযোগিতা করে। তো এরাও কিন্তু মুসলমান ঘুরে ফিরে। তারপরে আরেকটা দেখেন শরণার্থী, সেটা হচ্ছে যখন আফগানিস্তান এবং রাশিয়া যখন আফগানিস্তান দখল করতে আসে, তখন কিন্তু আফগানিস্তানের একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে পাকিস্তান আশ্রয় দিছিল। আবার আমেরিকা যখন আফগানিস্তানে হামলা চালায়, তখনও কিন্তু একটা উল্লেখযোগ্য অংশকে আশ্রয় দিছিল পাকিস্তানে। তারা কিন্তু এখন আবার মানে যখন পাকিস্তান তাদেরকে ফেরত পাঠাতে চাচ্ছে, তারা তখনকার ওই জায়গাটাকে স্বাধীনতা চাচ্ছে। মানে সে আফগানিস্তানও যাবে না, সে এখন পাকিস্তানের অট্টুক অংশ তার হতে হবে। আবার পাকিস্তানের বেলুচিস্তান, তারাও কিন্তু মুসলমান, তারাও চায় হচ্ছে স্বাধীনতা, কিন্তু দেশ হিসেবে চিন্তা করে না। আবার পাকিস্তান গোটা রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র, এটা হচ্ছে রাষ্ট্র, এটা মানে জনগণ চালায় না, বা এটা কোনো রাজনৈতিক দল চালায় না, মানে সামরিক বাহিনী চালায়। কথা বলা, বিশ্বে একটা প্রচলিত কথা আছে, পৃথিবীর সব দেশের সামরিক বাহিনী আছে, আর একমাত্র পাকিস্তান যেটা হচ্ছে সামরিক বাহিনীর একটা দেশ আছে। কোনো নিজেদের মান উন্নয়ন, মানব উন্নয়নের কাজ নাই, শুধু অস্ত্র কিনবে, অস্ত্র বানাবে, একবার ভারতের সাথে ঠেলাঠেলি, একবার আফগানিস্তানের সঙ্গে ঠেলাঠেলি, আবার হচ্ছে বিভিন্ন মানে জঙ্গিদেরকে ট্রেনিং সেন্টার, এটার হচ্ছে পাকিস্তানের। আর আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তো
তারা হচ্ছে ঠিক আছে, তাদের তাদের বাংলাদেশকে যখন তাদের অংশ ছিল সেই ক্ষেত্রে তারা রক্ষা করার চেষ্টা করবে, এটা তাদের পার্সপেক্টিভে তারা ঠিক হইতে পারে। কিন্তু তারা কিন্তু সেই ঠিক সেই মানে বাংলাদেশকে ধরে রাখার জন্য যদি শুধু বাংলাদেশের যারা মুক্তিকামী মানুষ, যে সব মুক্তিযোদ্ধা তাদেরকে আঘাত করতো, তাও কিন্তু একটা মেনে নেওয়া যাইতো যে না ঠিক আছে, পাকিস্তান বাংলাদেশকে ধরে রাখতে চাচ্ছে আর বাংলাদেশের মানে বিচ্ছিন্নতাবাদীরা যুদ্ধ করতেছে, এটা একটা ইস্যু। কিন্তু তারা কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় সেটা করে নাই। তারা বাংলাদেশের নিরীহ মানুষকে মারছে, বাংলাদেশের লক্ষ লক্ষ নারীদেরকে নির্যাতন করছে, লুটপাট চালাইছে, মানে পুরা বাংলাদেশের যে 7.5 কোটি মানুষ তখনকার ছিল তাদের সবাইকে শত্রু বানাইছে। এটা কখনো একটা গুড সোলজারের লক্ষণ হইতে পারে না, যেটা পাকিস্তান হানাদার বাহিনীরা বাংলাদেশের উপর গণহত্যা চালাইছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে। এটা কিন্তু একটা গুড সোলজারের কাজ হইতে পারে না। গুড সোলজারের ফার্স্ট কাজ হচ্ছে নিরীহ মানুষকে রক্ষা করা, সেকেন্ড হচ্ছে শত্রুকে দমন করা, সেটাও কিন্তু সম্ভব হয়নি। তো এইভাবে সারা বিশ্বে আমরা মুসলমানরা আসলে কি করতেছি? এই বিভিন্ন জায়গায় যায় একটা বোম ব্লাস্ট করলেই কি মুসলমান ধর্মের প্রতিষ্ঠা হয়ে যায়? মানে আমি আজকে একটা ইউরোপে গেলাম, ইউরোপে যেয়ে একটা দেশে ধামগুড়ি একটা বোম ব্লাস্ট করে দিলাম, তাতে মুসলমান ধর্মের কি উপকার হইল? হ্যাঁ, মুসলমানরা চায় যে তারা বিশ্ব শাসন করবে, গুড, ভেরি গুড, মুসলমানদের এই ইচ্ছা থাকা উচিত। কিন্তু এই যে বিশ্ব শাসন করতে চাবেন এই মুক্তবাজার অর্থনীতির দেশে, বিশ্বে, এখানে তো আরও সুন্দর উপায় আছে এবং সহজ উপায় আছে, এবং যেটা একমাত্র উপায় সেটা হচ্ছে নিজেদের মান উন্নয়ন, শিক্ষায়, চিকিৎসায়, জীবনে, এই জায়গায় উন্নয়ন করেন। আজকে নিজের দেশকে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি বানান, বিশ্ব তখন আপনাকে গুরুত্ব দিবে। আজকে বিজ্ঞানে আপনি এআই প্রযুক্তির যুগে আপনি নিজেকে অনেক উন্নত করেন, বিশ্ব আপনার কাছে চলে আসবে। আপনি চিকিৎসায় নিজেকে উন্নত করেন, বিশ্ব আপনার কাছে ছুটে আসবে। তখন আপনি তো এমনি আধিপত্য বিস্তার করতে পারবেন। কিন্তু আপনি সেটা করবেন না, আপনি শুধু বোম ব্লাস্ট করে দেবেন এক জায়গায়, বাস হয়ে গেল। এটা কি সম্ভব? লাভের লাভ কী হলো? আমরা যারা নিরীহ, আমাদের নামের উপরে যারা মুসলমান নাম, আমরা সাফার করি, এবং বিশাল অঙ্কে আমরা সাফার করি। এয়ারপোর্টে গেলে কোনো ঘটনা ঘটলে সর্বপ্রথম আমাদের দিকে আঙুল তোলা হয়। একটা শপিং মলের ভিতরে কোনো দুর্ঘটনা ঘটলে, চুরি হইলেও সবার আগে আঙ্গুল তোলা হয় মুসলমানদের দিকে। একটা মাঠে মারামারি হচ্ছে খেলার মধ্যে, সেই খেলায় যদি একজন মুসলমান থাকে তাহলে পুরা দায় তোলা হয় ওই মুসলমানের দিকে। একটা গণ্ডগোলে যদি একজন মুসলমান থাকে আর বাকি অন্য ধর্মের লোকও থাকে, তবুও সারা বিশ্বের লোক তার দিকে আঙ্গুল তোলে, এবং এর দায় সম্পূর্ণই আমাদের, মুসলমানদের, অথবা আমরা যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমাদের। এই যে আপনাদের উগ্রতা, এই উগ্রতা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? বিচ্ছিন্ন হতে 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 কোথায় যাচ্ছি? শুধু জনসংখ্যায় মানে বিস্ফোরণ ঘটায় মুসলমান জাতিকে রক্ষা করা যাবে, এগুলো বোকাস। দেখেন, মাত্র 1 কোটিরও কম ইহুদি সম্প্রদায় হচ্ছে ইসরায়েলে বসবাস করে, আর সারা বিশ্বের ইহুদির জনসংখ্যা মাত্র 1.5 কোটি। এই 1.5 কোটি ইহুদিরা বিশ্বের অন্যতম প্রভাবশালী জাতি। তাদের ক্যারেক্টারিস্টিক বাদ দেন, তাদের ধর্ম বাদ দেন, আপনি যুক্তিতে আসেন যে কেন তারা প্রভাবশালী। তারা প্রভাবশালী এই কারণে, কারণ জ্ঞান বিজ্ঞানে, পড়ালেখায় তারা বিশ্বকে অনেক কিছু দিছে। আপনি চিকিৎসা শাস্ত্র যান, আপনি মানব সম্পদ উন্নয়নে যান, আপনি যে সারাদিন যে কাজগুলো করি, আমাদেরকে যে সহযোগিতা করে বিজ্ঞান, এর মধ্যে 70% অবদান হচ্ছে এই ইহুদিদের। তাহলে আপনি মুসলমান হয়ে ইহুদিকে গালি দিচ্ছেন, কিন্তু ইহুদিদের আবিষ্কারকে কিন্তু আপনি উপভোগ করতেছেন। আজকে আপনার যে চিকিৎসা শাস্ত্রে যত বড় বড় মেডিসিনগুলো খেয়ে আপনি বেঁচে আছেন, অধিকাংশ আবিষ্কার হচ্ছে ইহুদিদের। আজকে আপনার টেকনোলজি যেটা ব্যবহার করতেছেন, অধিকাংশ আবিষ্কার ইহুদিদের। তাহলে তারা প্রভাব বিস্তার করবে না? আজকে অর্থনীতিতে যে নিয়ন্ত্রণ বিশ্বের, বিশাল অংশ তাদের। এগুলো তো তাদের মেধা দিয়ে, শিক্ষা দিয়ে। আপনি তার ধারে কাছে যাবেন না, আপনি শুধু টুক করে যায় কোথাও একটা বোম ব্লাস্ট করে কতটা নিরীহ মানুষকে মারি দিবেন, বাস আপনি বলবেন যে আপনার মুসলমান ধর্ম জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, এগুলো দিয়ে না শরীর গরম করা যায়, কিন্তু বাস্তবে কিন্তু এগুলো দিয়ে আপনি টিকে থাকতে পারবেন না। আপনি নিজের এই হঠকারিতার কারণে হচ্ছে কি পুরা বিশ্বের মুসলমানরা বিপদে পড়ে যাচ্ছে।
আমাদের নেগেটিভ ব্র্যান্ডিং হচ্ছে, এটা বোঝানো যায় না। অন্য ধর্মের লোকও একটা আকাম করলে সেই দায়ও এসে আপনার ঘাড়ে পড়তেছে এবং এর জন্য আপনিই দায়ী। একটু লজিকে আসেন। তারপরে নারীদের বিষয়, আপনার জনসংখ্যার, আপনার মুসলমান জনসংখ্যার অলমোস্ট 50% যদি নারী হয়, তাদেরকে যদি আপনি ঘরে আটকায় রাখি দেন, তাদেরকে যদি পড়ালেখা না করান, তাদেরকে যদি আপনি শুধু বাচ্চা প্রসব করার ইন্ডাস্ট্রি হিসাবে চিন্তা করেন এবং আপনার যৌন সুখের একটা আইটেম হিসাবে চিন্তা করেন, তাহলে আপনার এই মুসলমান জাতিকে কখনো কম্পিটিশনে নামাইতে পারবেন না আধুনিক বিশ্বে। এই মুক্তবাজার অর্থনীতি, এই এআই এর যুগে শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। এই দেখেন, মুসলমানদের মধ্যে যদি একটু সম্প্রদায় আলাদা, ইরান, আজকে ইরান এত শক্তিশালী কেন? একা একা এই 40 বছর এত নিষেধাজ্ঞার পরেও ইরান কিভাবে টিকে আছে? একমাত্র ইরানে যত কিছু হোক, ওদের কিন্তু শিক্ষাটা ঠিক রাখছে। বিশ্বের নাম করা যদি বিজ্ঞানীদের বর্তমানে লিস্ট করা হয়, কোয়ান্টাম ফিজিক্স, তারপরে হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স, তারপরে জুওলজি, তারপরে মেডিকেল সায়েন্স, তাহলে কিন্তু ইরানের অনেক বিজ্ঞানী সামনে নাম চলে আসে। একমাত্র তারাই পড়ালেখা করতেছে বলেই কিন্তু সারা বিশ্বের সব পরাশক্তি তাদের বিরুদ্ধে যাওয়ার পরেও ইরান টিকে আছে মাথা উঁচা করে, কারণ তারা পড়ালেখাটা ধরে রাখছে। আজকে তুরস্কও কিন্তু পড়ালেখায় ভালো করতেছে দেখি বিশ্বে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। আর কি করতেছেন? আর মধ্যপ্রাচ্যে যেগুলো রাজা বাদশাহ যেগুলো যে দেশ চালাচ্ছে, সেখানেও শিক্ষার কোনো মান নেই। তেল আছে দেখি ধনী দেশ, তেল শেষ হলে এগুলো সবগুলো সোমালিয়া হয়ে যেত এতদিনে। তা বাদ দেন, আসলে না লজিকে আসেন। পড়ালেখাকে গুরুত্ব দিতে হবে। আপনার ঘরের নারীদেরকে স্বাধীনতা বলতে আমি খোলা বলতেছি না, তাদেরকে শিক্ষিত করতে হবে। তাদেরকে জব করতে চাইলে জব করতে সুযোগ দিতে হবে। তাদের যে মৌলিক অধিকার, সেটা তাদেরকে মানুষ হিসেবে চিন্তা করতে হবে। আদারওয়াইজ কিচ্ছু হবে না। এই পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ নিয়ে সারা বিশ্বের মিডিয়া দেখেন হাসাহাসি করে, অথচ ওই মুসলমানরাই কিন্তু মরতেছে, কারো অনুশোচনা নেই। হামাস প্যালেস্টাইনে মানুষ মরে, মুসলমানরা কান্দে, কিন্তু এই মুসলমানদেরই একটা বড় অংশ কিন্তু আবার ইসরায়েলের পক্ষ নীরব নেয়, এই আরব আমিরাত। তো এই যে নিজ দেশের সাথে বেইমানি, অসহায় মানুষকে হত্যা, জোর করে ধর্ম চাপায় দেওয়া, এগুলো করে আপনি আসলে নিজের ধর্মকে ডুবাচ্ছেন। আফসোস হচ্ছে যে পাকিস্তান আর আফগানিস্তানের যুদ্ধ চলতেছে, বিশ্ব বডি কাউন্ট করতেছে, কেউ এই যুদ্ধ নিয়ে মাথা ঘামাচ্ছে না। মানে এতটাই মানে অপ্রয়োজনীয় জাতি হয়ে গেছি আমরা মুসলমানরা বিশ্বের কাছে, আমরা বোঝা হয়ে গেছি। কোথাও একটা ঘটনা ঘটলে সর্বপ্রথম আঙ্গুল তোলে আমাদের দিকে, এর দায়টা কিন্তু আমাদেরই। অজিত দোভাল প্রথমে যে বলছিল যে তার দেশে পাকিস্তানের গোয়েন্দা হয়ে কাজ করে অনেক হিন্দু, সেটা কিন্তু ধূপে টেকে নেই। সে সত্য বলছে, কিন্তু বিশ্ব সেটাকে রিসিভ করেনি। কারণ কি? মানুষ যা চোখ দিয়ে দেখবে সেটাই বিশ্বাস করবে। আপনি তত্ত্ব এবং যত লিখিত প্রমাণ নিয়ে আসেন, সেটা হয়তো সে বিশ্বাস করবে, কিন্তু তার মধ্যে ইম্প্যাক্ট কম পড়বে। এই কথায় কথায় মেরে ফেলবো, কেটে ফেলবো, কথায় কথায় দখল করে ফেলবো। এই যে হিন্দুদেরকে একটু কথা হইলেই তাদেরকে একটা খোঁটা দেওয়া, এই গরুর মাংস খাওয়া দিব, এই তোরা গরুর এইটা খাস। তারপরে খ্রিস্টানদেরকে কথায় কথায় খোঁটা দেওয়া, ইহুদিদেরকে কথায় কথায় খোঁটা দেওয়া। ভাই, কথায় কথায় খোঁটা দিয়ে কিছু হয় না, বরঞ্চ আপনি নিজেকে আপগ্রেড করেন, আপনি নিজেকে এমন জায়গায় নেন এবং আপনি তাদের আশ্রয়স্থল হিসেবে নিজেকে তৈরি করেন যে অন্য ধর্মের লোক আপনার কাছে এসে নিরাপদ। তখনই আপনি আধিপত্য বিস্তার করতে পারবেন। যখন অন্য ধর্মের লোক আপনার কাছে নিশ্চিত একটা নিশ্চয়তা পাবে নিরাপত্তার, এবং যখন তাকে আপনি অনেক কিছু দিতে পারবেন, তখনই সে আপনাকে গুরুত্ব দিবে, সম্মান করবে। নয়তো এই আফগানিস্তান আর পাকিস্তানের মতন খালি লাশের বডি কাউন্ট হবে, আর কিচ্ছু হবে না।